अखंडं सच्चिदानंदं अवांग मनसगोचरम आत्मानं अखिलाधारम आश्रये भीष्ट सिद्धये। আমরা যে বিষয় নিয়ে চর্চা করছিলাম সেটি হলো অবস্থাত্রয় বিচারः। যদিও আমরা এই মুহূর্তে অবস্থাত্রয় বিচার তার মধ্যে যাচ্ছি না, ডাইরেক্টলি ঢুকছি না, কিন্তু এই অবস্থাত্রয় তো এসেছে এক প্রকারের। তো আমরা সেখানে বিশ্ব, তেজস, প্রাজ্ঞ এদের কথা বলেছি। এবার কেন বলেছি সেটা আস্তে আস্তে ক্লিয়ার হবে। আর তারপরে কেন আমরা, হ্যাঁ কিছুটা আগেও বলা হয়েছিল যে এর মাধ্যমে যেটা দেখানো হবে যে দ্য গ্রেট ইকুয়েশন, অর্থাৎ তত্ত্বম আসি, এই জিনিসটি দেখানোর জন্য এই সব কথাগুলো বলা হচ্ছে যে বিশ্ব, তেজস, প্রাজ্ঞ, they all have an underlying reality, the pure consciousness, chaitanya or turiya. In the same way, তার সমষ্টি ভাবেও একই জিনিস বলা যেতে পারে। এবার যেই বিষয়টা আমরা এখানে চর্চা করতে চাই সেটি হলো আহ এই বাক্যটি, দুটি বাক্য আজকে আমরা দেখার চেষ্টা করব। প্রথম হচ্ছে এই এই বাক্যটি, ইদমেব তুরীয়ম শুদ্ধ চৈতন্যম अज्ञानादित उपहित चैतन्याभ्याम तप्ताय पिंडवत अविभक्तम सन महावाक्यस्य वाच्यम विविक्तम सल्लक्ष्यम च उच्यते। अज्ञानादि, এটা এক জায়গায় ভুল বলেছিলাম, অজ্ঞানাদি তৎ উপহিত চৈতন্যাভ্যাম, এখানে এই জায়গায় অজ্ঞানাদি তৎ উপহিত, এখানে সন্ধির নিয়মে ত তার দ হয়ে গেছে। এনিওয়ে, সো লেট মি গেট ইনটু দ্য টপিক। এবার যেটা বলার বক্তব্য এখানে, যে গ্রন্থকার বলতে চাইছেন এই যে তুরীয় চৈতন্য, ইদমেব তুরীয় তুরীয়ম শুদ্ধ চৈতন্যম, এই তুরীয়কেই আবার শুদ্ধ চৈতন্য বলা হচ্ছে। তার আগে কি বলছেন, এই যে তুরীয় চৈতন্য, একে আমরা at some level, at the level of সুষুপ্তি, at the level of সুষুপ্তি আমরা তাকে বলতে পারি যে বেষ্টি অজ্ঞান উপহিত শুদ্ধ চৈতন্য, তাকে আমরা বলছিলাম প্রাজ্ঞ, এবং সমষ্টি অজ্ঞান উপহিত চৈতন্য, তাকে আমরা বলছিলাম ঈশ্বর। তার সঙ্গে এই তুরীয়কে এক বলা যেতে পারে। আচ্ছা, আবার ভিন্নও বলা যেতে পারে, আলাদাও বলা যেতে পারে। কি করে? তো এই যে শুদ্ধ চৈতন্য এবং যে উপহিত চৈতন্য, শুদ্ধ চৈতন্য ইজ চৈতন্য উইদাউট উপাধি, উপহিত চৈতন্য ইজ চৈতন্য উইথ উপাধি। এবার এই কথাটা বলা হচ্ছে যে শুদ্ধ চৈতন্য আর উপহিত চৈতন্য এরা তো ভিন্ন ইন ওয়ান সেন্স, যে হ্যাঁ একটাতে উপাধি আছে আর একটাতে উপাধি নেই। তাহলে শুদ্ধ চৈতন্যের যে প্রতিপাদক, শুদ্ধ চৈতন্যের যে প্রতিপাদক সেটি হচ্ছে একটি বিশেষ বাক্য। আমি একটা কথা বললাম, দ্য গ্রেট ইকুয়েশন। হোয়াট ইজ দ্যাট গ্রেট ইকুয়েশন? দ্য ইকুয়েশন ইজ তত্ত্বম আসি। তো ত্বম মানে আমি একটি ব্যক্তিকে উপদেশ করছি, আর তাত ইজ সাম আদার এন্টিটি এক্স, যার জন্য আমি তৎ প্রোনাউনটি ব্যবহার করছি, তাই না? তৎ সর্বনাম আমি ব্যবহার করছি। তো ত্বম যখন আমি কাউকে বলছি, সে তো জীব ভাবাপন্ন। তার যদি সব জ্ঞান হয়ে গিয়ে থাকে তো তো সে আমার কাছে আসবে না। তাহলে তো সে নিজেকে জীব মনেই করছে, আমি জীব। যেই নাকি সে নিজেকে জীব মনে করছে, যে সে নিজেকে বদ্ধ মনে করছে, সে তো নিজেকে উপাধিযুক্ত মনে করছে।
ঠিক আছে? তো দ্যাট ইজ দ্য উপাহিত চৈতন্য। এবং শুদ্ধ চৈতন্য কি? শুদ্ধ চৈতন্য ইজ দ্য তৎ। তো এই প্রশ্ন হতে পারে যে শুদ্ধ চৈতন্য আর উপহিত চৈতন্য যদি নিতান্তই ভিন্ন হয়, তাহলে দুটোর মধ্যে তাত্ত্বমাসি তো বলতে পারবো না। তাই তখন এই যে তত্ত্বম আসি, এখানে যেটা করতে হবে যে আমরা একটি বিশেষ জিনিস ব্যবহার করি, দ্যাট ইজ লক্ষণা। এই কথাটা মাথায় রেখো, নট লক্ষণা, লক্ষণা। লক্ষণা আমরা ব্যবহার করি। এই লক্ষণা কি? এই লক্ষণা হচ্ছে যে আমি যখন অনেক সময় বলি যে গঙ্গায় থাকে, সে গঙ্গায় থাকছে, তোর গঙ্গা নদীর মাঝে থাকছে না, সেই গঙ্গা নদীর তীরে একটি বাড়ি করে থাকছে, বাট দ্যাট ইজ ওয়ান টাইপ অফ লক্ষণা। আমরা একটি এরকম লক্ষণা করছি, গঙ্গায়াম ঘোষাহ, এরকম বলা হয় যে গঙ্গার তীরে একটি বাড়ি আছে, বা গঙ্গায় বাড়ি। ও কোথায় থাকে? গঙ্গায় থাকে না, গঙ্গায় থাকে না, ও থাকে একটি বাড়িতে। তো the thing is, in that same sense, tattvam, there is an inherent inequality in the sentence. তুমি সে, how can তুমি be সে? How can you be it? That cannot be there, right? তো ওই ওই জায়গাটাকে ঠিক করার জন্য যে তাত্ত্বমাসি ইন্ডিকেটস পার্সন ওয়াই টু হুম আই এম টকিং বিইং পার্সন এক্স, সেটা তো হতে পারে না। তাহলে তো এই ঐক্য সাধন কি করে করব? তখন বলা হচ্ছে যে তাত্ত্বম ইজ দ্য উপহিত চৈতন্য অ্যান্ড তৎ ইজ দ্য শুদ্ধ চৈতন্য। তো এইভাবে অর্থ হতে পারে যে তুমি সেই শুদ্ধ চৈতন্য, তোমার উপাধি সরিয়ে দিলে তুমি সেই শুদ্ধ চৈতন্য। সো ইউ আর সেইং তত্ত্বমসি, বাট হোয়াট ইউ আর ইন্ডিকেটিং বাই দ্যাট ইজ ভেরি সিমিলার টু গঙ্গায়াম ঘোষাহা। বা আমরা যখন বলি যে গঙ্গার তীরে একটি বাড়ি আছে, ঠিক আছে? তো তার থেকে অনেক মানে তো সেখানে কি, সেখানে গঙ্গায় থাকি is a direct statement, but there is an implied meaning in it. In the same way, আমরা এখানে বলতে চাইছি যে তত্ত্বম আসি, এর মধ্যে ডাইরেক্টলি তো পাচ্ছি না। You're just saying person y is equal to person x, or entity y is equal to entity x. কিন্তু সেখানে একটি ঐক্য সাধন না হওয়ারও শঙ্কা থাকতে পারে, কিন্তু না, তখন বলবো যে এই উপাধিটাকে সরিয়ে দাও, এই উপাধি সরিয়ে দিলে তোমরা এক। আচ্ছা, এইভাবে একটা হতে পারে পূর্বপক্ষ। আরেকটা হতে পারে এই যে তত্ত্বম আসি, ত্বম কুড বি দ্যাট ঈশ্বরা অর প্রাজ্ঞা। ঠিক আছে? সরি, ঈশ্বরা আর ত্বম ইজ প্রাজ্ঞা। তো এই যে প্রাজ্ঞা আর ঈশ্বর, দুটোই তো উপাধি, এই দুটোর উপাধি সরিয়ে দিলেও that's we can say that okay, there are two people x and y. So person x who is a father at home, and that same person x is a doctor at work. ঠিক আছে? So he's a doctor at work, he is a father at home. Doctor and father are upadhis. You remove the upadhis and what remains is this person x. এই কথাটাই এখানে বলা হচ্ছে যে মহাবাক্যে এই যে তত্ত্বমসি, দ্য গ্রেট ইকুয়েশন বলছি বারবার, এই ইকুয়েশনটা কি করছে? এখানেই শঙ্কা হতে পারে যে ইউ আর ইকুয়েটিং পার্সন এক্স উইথ পার্সন ওয়াই, বাট ইউ হ্যাভ টু লুক ডাইভ ডিপার ইন্টু দ্য ইকুয়েশন অ্যান্ড সি দ্যাট পার্সন এক্স অ্যান্ড পার্সন ওয়াই আর বেসিক্যালি দ্য সেম পার্সন উইথ দ্য ডিফারেন্ট উপাধিস। এইটা আমরা বলতে চাইছি। তার জন্য আমরা যেটা বলছি যে দিস ইজ আ লক্ষণা। এটাকে আমরা বলি জাহাত অজাহাত লক্ষণা। জাহাত অজাহাত লক্ষণা, এর বিষয়ে আমরা কিন্তু পরে চর্চা করবো এই বেদান্ত সারে। এখন আমি এই ডিসকাশনটা এই মুহূর্তে থামাচ্ছি। কিন্তু যেটা বলার বক্তব্য, যে এই পুরো বাক্যে কি বলা হচ্ছে, যে এই যে প্রাজ্ঞ বা ঈশ্বর, এই
শুদ্ধ চৈতন্য এবং কি করে শুদ্ধ চৈতন্য, কারণ শুদ্ধ চৈতন্যের জাস্ট একটি উপাধি আমরা দিয়েছিলাম বা একটি উপাধির সঙ্গে সে যুক্ত হয়েছিল। সেই উপাধি ছিল অজ্ঞানের সমষ্টি কমা বেষ্টি। এই দুটি উপাধি we used or we applied, or it was the Shuddha Chaitanya, the pure consciousness got attached with these two upadhis। হয়ে গেল। এরপরে কি করা হচ্ছে, এরপরে যেটা বলা হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি বলা হলো, এর পক্ষে একটি দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। দৃষ্টান্তটা কি? তপ্তায় পিণ্ডবৎ অবিবিক্তম। তো তপ্তায় পিণ্ডবৎ, এই শুধু এইটুকু দেখ, তপ্তায় পিণ্ডবৎ এর মানে কি? গরম লোহা, তাকে আমরা বলছি তপ্তম আয়াহা বা তপ্তায়াহা। ঠিক আছে? লোহাকে যখন খুব গরম করে দেওয়া হয়, সেই লোহাটি লাল হয়ে গেল, হলুদ থেকে লাল হলো আগে, আগে হলুদ হলো তারপরে লাল হলো। এই যে লাল গরম লোহা, একে যখন কাউকে স্পর্শ করিয়ে দেওয়া হবে, তো সেই লোহাটিও দগ্ধ করে দেবে। আমরা সাধারণভাবে জানি যে লোহা দগ্ধ করে না, পুড়িয়ে দেবে না কাউকে, তাই তো? কিন্তু গরম লোহা বা তাপ্তায়হা আগুনের মতোই হয়ে যায়। সেই জন্য আমরা বলি তাপ্তায়হ দাহাতি, দ্যাট ইজ দ্য হট আয়রন বার্নস। এর জন্য মানে দিস ইজ এ কমন অবজারভেন্স। ঠিক আছে? এবার পূর্বপক্ষ এই দৃষ্টান্তেই হতে পারে যে, যেমন এটা আমরা আগেও দেখেছি বাই দ্য ওয়ে, মানে আমরা এই আমাদের তর্ক সংগ্রহে দেখেছি যে লোহাতে কি ধর্ম থাকবে, লৌহত্ব ধর্ম থাকবে বা লৌহত্ব জাতি থাকবে। ঠিক আছে? অগ্নিতে কি থাকবে, অগ্নিত্ব রূপ জাতি থাকবে। সুতরাং এদের তো অভেদ হতে পারে না, এবং তাই আমরা আয়াহা বা লোহা দাহাতি, পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয়, এটা বলতে পারবো না। কিন্তু সেখানে একটি লক্ষ্য না করব, ইনডাইরেক্ট একটি অর্থ নেব। কি নেব? যখন আমরা বলবো আয়াহা, তখন লক্ষণার দ্বারা বুঝতে হবে অগ্নি, এবং অগ্নির যে যেহেতু দাহিকা শক্তি আছে, তাই আমরা বলবো যে এই যে বাক্যটি আয়াহা দাহাতি ইজ অ্যাকচুয়ালি ট্রু। সো ইট ইজ আয়াহা, agni yukta ayaha dahati। And when I say agni yukta ayaha, it basically means agnihi dahati or agnir dahati। কারণ কারণ আলটিমেটলি এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে অগ্নির জন্যই ওই দাহিকা শক্তি ওর মধ্যেও প্রবেশ করেছে, বা অগ্নি এর মধ্যে এখন আছে একটু বেশি প্রকাশিত রূপে ওই লোহের মধ্যে। এই উদাহরণটি কেন দেওয়া হলো? তত্ত্বমসিতেও একই প্রবলেম। তত্ত্বম আসি, কোথায় একজন জীব যে কি সীমিত বুদ্ধির, আবার কোথায় একজন ঈশ্বর, মানে প্রাজ্ঞ আর ঈশ্বর। প্রাজ্ঞ আর ঈশ্বরের মধ্যে কোনো সমানতা নেই, একজন স্বল্পজ্ঞ একজন সর্বজ্ঞ, এই রকম। এই যে তাদের মধ্যে পার্থক্য বা অন্যান্য পার্থক্য আছে, কিন্তু যদি এটুকুই শুধু ধরি, তাহলেই তো বলবে যে তুমি আমাকে কি বলছো, আমি আর সে এক। না না, তোমরা এক ইন এ ইনডাইরেক্ট সেন্স। ইন হোয়াট সেন্স? ইন দ্য সেন্স দ্যাট তোমাদের দুজনের উপাধি সরিয়ে দিলে তো শুধু শুদ্ধ চৈতন্য পাচ্ছে। ইন দ্যাট সেন্স ইউ আর দ্য সেম, অর ইউ অনলি আর ইউ আর দ্য সেম বলাতেও একটা দ্বৈত চলে আসে না, ইউ বোথ আর সেম। তখন বলবো না না, এটা ভালো লাগার জন্য দুজনকে সাম্যবাদ করে দিচ্ছে। না না, তা না। এখানে বলার বক্তব্য এই যে ইউ, when I say you are the same, when I say you are the same, the inherent reality in you too is one, that's all। এই কথাটা এখানে বোঝার জন্য বললাম। এবার এটা হচ্ছে সিদ্ধান্ত। ঠিক আছে?
তো এই দৃষ্টান্তটা দেওয়া হলো तप्ताय पिंडवत् अविविक्तं सन् महावाक्यस्य वाच्यं विविक्तं सल्लक्ष्यं च उच्यते। তো এই দৃষ্টান্ত থেকে কি বুঝছি, যে উপহিত চৈতন্য ত্বম অনুপহিত চৈতন্যতাৎ, এই উভয়ই চৈতন্য থাকার জন্য তাদের একত্বতে কোনো বাধা নেই। সো ইট ইজ লাইক সেই দুই ভাবে দেখতে পারি, একটা হচ্ছে ঈশ্বর অ্যান্ড দ্য ইকুয়ালিটি বিটুইন ঈশ্বর অ্যান্ড প্রাজ্ঞ, অর দ্য ইকুয়ালিটি বিটুইন ঈশ্বর প্রাজ্ঞ অ্যান্ড তুরীয়, এইভাবেও দেখা যেতে পারে। ওইভাবে যদি দেখতে চাও তাহলে কি হচ্ছে, যদি বলি ঈশ্বর প্রাজ্ঞ ইজ তুরীয়, তার মানে হচ্ছে এই একই কথা বলা, যে ঈশ্বর প্রাজ্ঞ ইজ তুরীয় ইজ সেইং দ্য সেম অ্যাজ আয়াহ ইজ ইকুয়াল টু অগ্নিহি, বা লোহা ইজ ইকুয়াল টু আগুন। কিন্তু ইন হোয়াট সেন্স, ওটা ইনডাইরেক্ট অর্থের সেন্স। দ্যাট ইজ ইফ ইউ রিমুভ দ্য উপাধি, or not even indirect অর্থ বলা উচিত, implied অর্থ। so remove the upadhi, you see turiya only. In the same way, when I say ayah dahati, it essentially implies that it was heated with fire, the fire entered agni, sorry, entered the iron, and then therefore that particular iron piece is also being called colloquially as অগ্নি। দ্যাটস অল। এইভাবে জিনিসটাকে বুঝতে হবে। এবার যদি মানে, হ্যাঁ, এই কথাটা আমার বলা একটু দরকার ছিল। এবার এর পরের বাক্যে আমি চলে আসছি, কিন্তু তার আগে তোমার কোনো যদি প্রশ্ন থাকে করে নাও। তা আমার যেটা প্রশ্ন সেটা হলো আহ, যে এখানে বলছে, দেখো প্রথমেই যেটা বলা হচ্ছে যে এই তাত্তাম আসি, এইটা এই মহাবাক্যের উপর বলা হচ্ছে, তাই তো? তা এত চাপ মানে বলা হলো, এবং বলা হলো যে মানে তুরীয় বা যেটা মানে প্রকৃত ব্রহ্ম উপাধি ছাড়া তাকে তো ইদাম বা ইত্থাম দিয়ে বোঝা যায় না, তাই তো? কিন্তু তাহলে কেন গুরু সে এমন একটা মহাবাক্য চুজ করলো, বা মানে গ্রন্থকারও এমন একটা মহাবাক্য চুজ করলো যেখানে কিন্তু অ্যাকচুয়ালি এই যে মহাবাক্যের লক্ষণটা কিন্তু ইদাম ইত্থাম দিয়ে, যে সে তুমি দুটো এক, সে তুমি দুটোই কিন্তু মানে ইদাম ইত্থাম থেকেই আসছে আর কি, ভেরি না ইন্টারেস্টিং। আমার মত। খুব খুব ভালো প্রশ্ন এটা, খুবই ভালো প্রশ্ন। তো এর একটা দেখো, এইভাবে দেখতে পারি প্রশ্নটাকে, যে তোমাকে আমি একটা আগেও বলছিলাম একবার আমাদের ডিসকাশনে, যে আহ, দেখো এই যে প্রশ্নটা করছো যে এই মহাবাক্য কেন, এছাড়া আমাদের কাছে আর কি কি আছে। প্রজ্ঞানম ব্রহ্ম, কনসিয়াসনেস ইজ ব্রহ্মন, ঠিক আছে। আয়ম আত্মা ব্রহ্ম, দিস আত্মা ইজ ব্রহ্ম। আর কি আছে, অহম ব্রহ্মাস্মি। আরো অনেক মহাবাক্য হতে পারে। তোমাকে যেটা বলছিলাম মহানির্বাণ তন্ত্রে আছে সচ্চিদেকম ব্রহ্ম, এটা একটি এটা একটি মহাবাক্য, ঠিক আছে। বা তোমাদের আমাদের এই কি বলে, হ্যাঁ, তত্ত্বমসি তো অবশ্যই। তো তত্ত্বম আসি দরকারটা কোথায়, ওয়্যার ইজ বেদান্ত ইম্পর্টেন্ট ওভার হিয়ার। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, যে কেন বেদান্ত, তাহলে কেন, মানে যদি এই যে আমরা, তুমি পরবর্তীকালেও দেখবে যে আমরা বলছি যোগেরও সব সিদ্ধান্ত নিচ্ছি না পাতঞ্জল যোগ সূত্রের, কোথাও একটা গিয়ে পাতঞ্জল যোগসূত্রেরও, বা বলা উচিত সাংখ্যের মূলত কিছু সিদ্ধান্ত খণ্ডন করছেন আচার্য বাদরায়ণ বা ঋষি বাদরায়ণ, আমাদের ব্রহ্মসূত্রকার। তো ওখানে বলার কারণটা কি, মানে কেন আমরা যোগেরও সব নিয়ে নিচ্ছি না, কারণ এই যে তুমি যদি বলো যে আমি শুধু এই বিবেকটা করে যাবো, আমি এরকম ইদাম ইত্থাম না করে আই উইল গো দ্য নেতি নেতি ওয়ে, তন্ন তন্ন করে আমি কাটতে থাকবো এক একটা জিনিসকে, বলবো দিস ইজ নট ব্রহ্ম, দিস ইজ নট ব্রহ্ম। ওই ইট সুরকির যে দৃষ্টান্ত কথামৃতে, আমি এইভাবে তো যেতে পারতাম,
আমি এইভাবে না গিয়ে আমি কেন তাত্ত্বমাসিতে গেলাম? তো তাত্ত্বমাসি বলবার বক্তব্য এই যে তুমি যদি সেইভাবে যাও, সেইভাবে গিয়ে তুমি বিচার করতে করতে একটা জায়গায় পৌঁছলে যে দিস ইজ নট ব্রহ্মন, দিস ইজ নট ব্রহ্মন, এটা ঠিক কথা। যে যেই কোনো পরিচ্ছিন্ন জিনিস, দেশ কাল বা বস্তু পরিচ্ছিন্ন যেই কোনো এন্টিটি, সেটি ব্রহ্ম হতে পারে না। এরকম কাটতে 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 যখন একটা জায়গায় যাচ্ছ, তখন তুমি ইউ ডু গেট অ্যান আন্ডারস্ট্যান্ডিং অফ নান অফ দিস নান অফ দিস ইদম ইত্থমস আর ব্রহ্মন। দ্যাট ইজ ট্রু। কিন্তু তাতেও একটি উপদেশ বাক্য লাগছে আমার। সেই উপদেশ বাক্যটি হচ্ছে কি? তত্ত্বম আসি। তত্ত্বম আসি বা এইগুলো সব ব্রহ্ম নয়, সীমিত বস্তুগুলো। কিন্তু আমার মধ্যে বা আমার এই উপাধি সরিয়ে দিলে একটি সত্য সত্তা আছে, যাকে আমি বলছি ব্রহ্মণ বা ব্রহ্ম। এই যে কথাটি বলছি, আহ এইটার জন্য তো একটি উপদেশ লাগবে। সেটা তুমি শাস্ত্র বাক্য থেকে নিলে তুমি বলতেই পারো যে না না, তত্ত্বমসি কি বলা দরকার ছিল না, তত্ত্বমসি না বললে অন্য কিছু বলতে। এরকম কোনো মাথার দিব্যি নেই যে তোমাকে তত্ত্বমসি বলতে হবে। মানে এরকম কোনো কিন্তু কথা নেই বাই দ্য ওয়ে শাস্ত্রে যে তোমাকে তত্ত্বমসি মহাবাক্য যদি না কেউ জীবনে শুনে থাকে তাহলে হবে না। কিন্তু সামহাও তুমি যদি কি বলে সংস্কৃতে শুনতে হবে না, এরকমও কোনো কথা নেই। কিন্তু যেই কথাটা বলা আছে যে তুমি মানে আলটিমেটলি জ্ঞানটা কার হবে? আমি তো আর টেবিল চেয়ারকে কি বলতে পারি না এই টেবিল তোমার, তুমি কিন্তু ব্রহ্ম। বা তুমি তোমার উপাধি সরিয়ে দিলে কিন্তু শুধু ব্রহ্মই আছে। টেবিলকে বলতে পারে তোমার অজ্ঞানটা তো একটি জীবেরই সরবে যদি সরতেই হয়। এবং সেই জীবকে তখন তো আমাকে উপদেশটা করতে হবে তাত্ত্বমাসি। কারণ ওকে যদি আমি সব মানে কারণ আমি অন্য কোন ভাবে বোঝাবো মানে সব ব্রহ্ম। আর তুমি বলে না, যদি বলো এইটুকু বলে দাও তাহলে যে সবাই ব্রহ্ম, সবাই ব্রহ্ম একরকম হলো, দ্যাট ইজ ফাইন, ইউ ক্যান অলসো ডু দ্যাট, অ্যান্ড দের ইজ নো প্রবলেম ইন ইট। কিন্তু তার আগেও যেই জায়গায় দাঁড়াতে হয় সেটা হচ্ছে আমি ব্রহ্ম। দ্যাট ইজ অ্যান্ড আমি ব্রহ্ম, এই অনুভবে আসতে হবে তার আগে। মানে আগে তো নিজেরটা তো ঠিক করি যে আমি ব্রহ্ম, তারপরে তো সবাইতে ব্রহ্ম দৃষ্টি হবে। তারও আগে, তারও আগে যেই কথাটা, তার আগে তো কাউকে আমাকে বলে দিতে হবে তুমি ব্রহ্ম। তার জন্যই তাত্ত্বম আসিটা দরকার। এবং দেখো, যখন তাত্ত্বম আসি বলা হচ্ছে ইদম ইত্থাম, তুমি বলছো ইদম ইত্থাম, ইদম ইত্থাম, দ্যাট সেন্স ইজ ইনহেরেন্টলি কনভেড ইন সামথিং লাইক তৎ। কারণ প্রোনাউন তৎ কি? এটা সর্বনাম। সর্বনাম, তোমার প্রশ্নটা এই জায়গায় ঠিক যে একটা সর্বনাম তো একটি সীমিত বস্তুকে দেখাচ্ছে, লক্ষ্য করছে। তো ইন দ্যাট সেন্স ইট ইজ নট কারেক্ট। কিন্তু সেটা তো তখন যখন আমি তাৎকে আমি লিটারালি ধরছি। আমি তো বলছি তাৎ বলতে যা আছে তার তুমি উপাধি সরিয়ে দাও। মানে তুমি তাকে এইভাবে দেখো যে এর উপাধি নেই। আর ইনডাইরেক্টলি দেখো, ইনডাইরেক্টলি দেখো তুমি তো মানে তুমি এটাকে এইভাবে দেখো যে তাৎ ইজ, আমাকে একটা কোনোভাবে তো ইন্ডিকেট করতে হবে ভাষার মাধ্যমে। এটা মানছি যে ব্রহ্মকে ভাষার মাধ্যমে ডিসক্রাইব করা যায় না। কিন্তু আমাকে তো ওই ততটুকু বলতে হবে যাতে আমি এই ব্যক্তির উপাধিটাকে ছাড়িয়ে দিতে পারি, যাতে বলতে পারি যে দ্যাট তৎ ইজ সামথিং, ইট ডাজ এক্সিস্ট। ওটা মানে খরগোশের সিংহের মতো বা শশা বিষাণের মতো নয়। ইট ডাজ এক্সিস্ট। ইউ অনলি হ্যাভ টু রিমুভ ইয়োর উপাধি টু সি দ্যাট ইউ টু আর দ্য সেম। তো ওই 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 পারপাসটুকু সার্ভ করার জন্য তাদের দরকারটা আছে। মানে খুবই প্র্যাকটিক্যাল পার্সপেক্টিভে, নাহলে আমি কি করে বলবো? তো এই জায়গা কিন্তু এটা ঠিকই যে তাত বলতে মানে ইফ ইউ সে দ্য সুমঞ্জয় দা, তাহলে কি তাত মিনস মিনস আ লিমিটেড এন্টিটি? তা মোটেই নয়। ইটস জাস্ট অ্যান ঔপচারিক ইউজ, কোলো মানে দের ইজ নো আদার ওয়ে, নো পসিবল ওয়ে অফ ইন্ডিকেটিং দিস। ওই জন্য তার তখন বলা হচ্ছে। যাক, তো কিছু প্রশ্ন থাকলে করতে পারো। হ্যাঁ, আমি জানি না, আমি এখনো এর ক্লাসগুলো পুরোটা কভার করিনি। কি বলে ওটাকে,
তর্ক সংগ্রহে, ঠিক আছে, ওই প্রশ্নটা ওই ক্লাসেই করব। আর একটা ওই রিলেটেড প্রশ্ন ছিল, এই লোহা এবং লোহার ওই বল সম্পর্কিত, ওটা আমি পড়ে নিয়ে তারপর ওটা ওখানে করবো। তাও আচ্ছা, কোন এটাই তো কোন ভাবি। বিষয়ে প্রশ্ন এটা ওই? এটা মানে তর্ক সংগ্রহের ও বিষয়, হয়তো ও আচ্ছা, প্রশ্নটা। ওই যে লৌহত্ব জাতি আর অগ্নিত্ব জাতি, হ্যাঁ মানে ইট হ্যাঁ, ইজ ইজ ওই ইজ হ্যাঁ। মিশ্রণ কি করে হচ্ছে বা কিভাবে, ওটা মানে আমি ওখানে করবো। লজিক্যালি দেখো যে আই এম সেইং, তোমাকে আমি খুব এখানে সিম্পলি এই জায়গাটা বোঝাচ্ছি, লৌহত্ব জাতি বলতে কি, বা লৌহত্ব ধর্ম তুমি ছেড়ে দাও, লৌহত্ব জাতি যদি আমি ধরি পারি, বলতেই যে when I say a person X, maybe a doctor, maybe an engineer, etc., that person X also, that person X unfortunately, fortunately, whatever, also has a problem. যে প্রবলেমটা কি, that person X is different from all other people. 700 কোটি লোক পৃথিবীতে, but all these 700 people can be clubbed in a class, in a common class. এই যে যখন আমরা প্রোগ্রামিং করি আমরা সবসময় একটা কথা বলি, ক্লাস অফ অ্যান অবজেক্ট, মানে এরকম বলি তো প্রোগ্রামিং এর সময়, we use this term class of an object, তখন মানে বলি নিউমেরিক, মানে if you write something like 1 2 3 4 or 1.5 2.79, all of these are numeric. If I write something as, say, names like সচিন তেন্ডুলকার, ডোনাল্ড ব্র্যাডম্যান, এটসেট্রা, এইগুলো যখন লিখবো এগুলোকে বলছি ক্যারেক্টার্স। অল অফ দিস আর ডিফারেন্ট নেমস, হ্যাঁ না? কিন্তু এইগুলো সবই কি ক্যারেক্টার। উই অ্যাগ্রি অন দিস, রাইট? তো এই যে জায়গাটা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে তার মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। all of these names are different, but they can be classified as, their class is character. In the same way, 2.7 and 1.995 are two different numbers, but their class is numeric, হ্যাঁ না? তো এটা দিয়ে কি বুঝলাম, এটা দিয়ে বুঝলাম যে তার মধ্যে একটি নিউমেরিকত্ব, ওই নিউমারালি একটি নিউমেরিকত্ব জাতি আছে, ওই ক্যারেক্টার একটি ক্যারেক্টারত্ব জাতি আছে, দুটি মানুষ ভিন্ন হলে তাদের মধ্যে একটি মনুষ্যত্ব জাতি আছে। একটু খুব মোটা দাগের কথা বলছি, এটা তর্ক সংগ্রহের রেকর্ডিং এ বেশি বেটার বুঝবে। কিন্তু তার মানে কি, কিন্তু অগ্নিতে মানে লৌহে কি অগ্নিত্ব যদি থাকতে পারে? দুটো লোহা, একটি লোহার বালা হলো, একটি লোহার রড, এই দুটোকে আমি কম্পেয়ার করে বলতেই পারি যে হ্যাঁ এই দুটোর মধ্যে একটি লৌহত্ব জাতি আছে। কিন্তু লোহা আর অগ্নি, অগ্নি ধরো যজ্ঞের অগ্নি হলো আর কিচেনের অগ্নি হলো, দোজ টু অগ্নিস হ্যাভ অগ্নিত্ব জাতি, রাইট? কিন্তু অগ্নি, ওই দুটো আগুনের মধ্যে তো লৌহত্ব জাতি হবে না, বা লোহাতে তো অগ্নিত্ব জাতি হবে না। ইউ ক্যানট রাইট 2.79 অ্যাজ আ ক্যারেক্টার। ওর তুমি যদি ক্লাস, যদি এখন জিজ্ঞেস করো পাইথনে বা আরে, তুমি যদি ক্লাস লেখো এর, what will you write? Class of 2.7.79 যদি জিজ্ঞেস করো, that is numeric, but it is not character, right? So you cannot say that 2.799 is equal to Sachin Tendulkar, right? হ্যাঁ, ওটা বলা যাবে না অবশ্যই, কারণ হ্যাঁ, দুটো ক্লাস অফ ক্যারেক্টার আলাদা, সেইভাবেই আমরা এক্স্যাক্টলি, ডিফাইন। এক্স্যাক্টলি। তো তখন ওই ইমপ্লাইড সেন্সে বুঝছি জিনিসটাকে। বলবার বক্তব্যই যে একটি সীমিত জীব, যে অজ্ঞানী, অজ্ঞানের উপাধি আছে, তাতে অনেক কিছু সমস্যা আছে সেই জীবের, সেই জীবকে আমি বলছি শুদ্ধ চৈতন্য। তো তখন বলছে শুদ্ধ চৈতন্যের তো উপাধিই নেই জীবের, ধরো জীব মানে ইফ আই টেক, জীব হ্যাজ দ্য উপাধি অফ মনুষ্যা, তার মধ্যে একটি মনুষ্যত্ব জাতি হলো, ব্রহ্মের সঙ্গে তো এই জিনিসটা নেই আর, তাহলে তো তুমি মানে জীব ইজ ইকুয়াল টু ব্রহ্ম বলতে পারছে না। কিন্তু আমরা তখন বলছি যে সেই জাতিটা বা সেই ধর্মটাই তো উপহিত, তো ওটা তো কেটে যাবে, তাহলে দে ক্যান বি দ্য সেম। Or suppose by some accident I classify I classify a particular name XYZ as numeric, আর আমি বলছি যে XYZ has the same class as ABC, ওটাও ওটার ক্লাস তো তোমার ক্যারেক্টার।
তো তুমি তখন বলবে যে না না, নিউমেরিক ক্লাসটা তো আমি ভুল করে ইয়ে করেছিলাম, ভুল করে আমি বসিয়ে দিয়েছিলাম, ওটা আমার ভুল ছিল, দ্যাট ওয়াজ অ্যান উপাধি, সরিয়ে দাও উপাধি। দে আর বোথ দ্য সেম। বুঝতে পেরেছো? হ্যাঁ, এই কেসে তুমি আমাকে যেটা আমি আগেও বলেছি যে দৃষ্টান্ত এবং দার্ষ্টান্তিকের মধ্যে একটি পার্থক্য সব সময় থাকবে। তো এখানেও পার্থক্য আছে। ওখানে কি, ওখানে আমি এখানে দুটোই আমি উপাধি তোমাকে এক্সাম্পল দিলাম, যে একটা ক্লাস নিউমেরিক, বোথ অফ দেম আর উপাধিজ। আই ওয়াজ টকিং অ্যাবাউট ইট ইন দ্যাট সেন্স। আর এখানে দেখো একজন শুদ্ধ চৈতন্য, আর এখানে একজন উপাধিযুক্ত। তো ওই ওই সেন্সে হ্যাঁ, এটা বলাই যেতেই পারে যে দেখো দুটো তো ইয়ে নয়, আহ, আহ, মানে দুটো দৃষ্টান্ত, মানে দৃষ্টান্ত আর দার্ষ্টান্তিক তো হুবহু মিলছে না, কিন্তু ইউ গেট দ্য সেন্স অফ what I'm saying. মানে ব্রড হচ্ছে, মানে ব্রডার পয়েন্ট ইজ দ্যাট আই ক্যান ড্রাইভ দ্য পয়েন্ট হোম। ঠিক, এগ্রি। এবার দেখো, এরপরে বলা হচ্ছে অস্য অজ্ঞানস্য আবরণ বিক্ষেপ নামকম অস্তি শক্তিদ্বয়ম। এই অজ্ঞানের কি হচ্ছে, আবরণ বিক্ষেপ নামক দুই রকমের শক্তি আছে। খুব ইন্টারেস্টিং পয়েন্ট এখানে, যে আবরণ আর বিক্ষেপ কাকে বলে। এবার যখন তুমি অন্ধকারে একটি দড়িকে দেখছো, সেই দড়িকে দেখে তুমি দেখতে তো পাচ্ছই না, তো তুমি তার স্বরূপ জানো না, দ্যাট ইজ আবরণা। অ্যান্ড হোয়াট ইজ বিক্ষেপ? বিক্ষেপ কি করছে, তুমি সেই দড়ির জায়গায় একটি সাপ দেখছো। তো ভি শেপ, হোয়াট ইজ ভি? ভি, ভি রিপ্রেজেন্টস অপোজিট, shape represents to throw or to put something। তো একটি ভিন্ন ধর্মী বস্তুকে ক্ষেপণ করছে কে, তার উপরে রেখে দিচ্ছে, কার উপরে? সৎ মানে আসল বস্তুটির উপরে, তাকে বলা হচ্ছে বিক্ষেপ। আসল বস্তুটি কি ছিল দৃষ্টান্তে আমাদের? রজ্জু বা দড়ি। আর ভিন্ন ধর্মা বস্তু যার আরোপ করে দিলাম, যা রেখে দিলাম, ক্ষেপণ করে দিলাম, তাকে বলা হচ্ছে সাপ। আচ্ছা, এর পরের লাইনটা আমি জাস্ট এই জায়গায় শেষ করব, কারণ এটা বা অল্প বলে দিই, এর আমি অন্তত তোমাকে ভূমিকাটা দিয়ে দিই, দেন এটার ব্যাখ্যা করব। এখানে যেটা বলা হবে, আমি এটার উচ্চারণটা করতে পারি এই মুহূর্তে, হ্যাঁ, করিয়ে দিচ্ছি তাহলে। आवरण शक्ति तावत् अल्पोऽपि मेघः अनेकयोजनाय तमादित्यमण्डलम् अवलोकयित्री नयनपथ नयनपथपिधायकतया यथाच्छाद यथाच्छादयतीव यथा आच्छादयति इव तथा अज्ञानं परिच्छिन्नम् अपि आत्मानम् अपरिच्छिन्नम् असंसारिणम् अवलोकयत्री बुद्धिपिधायकता পিধায়কতয়া ছাদয়তি, সরি, এটাকে এইভাবে ভাঙবো যে আবরণ শক্তি তাবৎ অল্পঃ अपि মেঘः अनेक योजनाय तमादित्यमण्डलम् अवलोकयित्री नयनपथपिधायकतया यथा आच्छादयति इव तथा अज्ञानं परिच्छिन्नम् अपि आत्मानम् अपरिच्छिन्नम् असंसारिणम् अवलोकयत्री बुद्धिपिधायकतया आच्छादयति इव तादृशं सामर्थ्यम তদুক্তম। একটি বিশেষ সেখানে শ্লোককে উদ্ধৃত করছেন। ঘনচ্ছন্ন দৃষ্টির ঘনচ্ছন্নমকম यथा मन्यते निष्प्रभम चाति मूढ़ः तथा बद्धवद् भाति यो मूढ़ दृष्टेः स नित्योपलब्धि स्वरूपोऽहमात्मा।
ইতি হস্তামলকম। 10। এই যে বাক্যটি বলা হচ্ছে, এর মোটা অর্থ তোমাকে বলছি, পরে এর আমরা ব্যাখ্যা আগামী ক্লাসে দেখবো। সেটি হচ্ছে যে অজ্ঞানের আবরণ এবং বিক্ষেপ নামক দুটি শক্তি আছে। আবরণ হলো যেমন ছোট একটি মেঘ, অল্পোপি মেঘা অনেক যোজনায়, অনেক যোজন বিস্তৃত যে সূর্যমণ্ডল, আদিত্যমণ্ডলম, কি করছেন, সূর্যমণ্ডলকে দ্রষ্টার যে ভিশন বা যাকে বলা হচ্ছে নয়নপথ, দ্রষ্টার যে দৃষ্টিপথ বা নয়নপথ থেকে আবরণ করে ফেলে বা আচ্ছাদন করে দেয়, তেমনি এই পরিচ্ছিন্ন অজ্ঞান অপরিচ্ছিন্ন অসংসারী আত্মাকে ঠিক মনে হয় যে আচ্ছাদন করে দিয়েছে, কিন্তু আচ্ছাদনটা বেসিক্যালি কাকে করছে যদি করাই হয়, যে দ্রষ্টা তার বুদ্ধিকে আচ্ছাদন করছে। তাই মনে হয় যে পরিচ্ছিন্ন অজ্ঞান, সীমিত অজ্ঞান অনন্ত অপরিচ্ছিন্ন আত্মাকে অজ্ঞান করে ফেলেছে। এই যে সামর্থ্য, একে বলা হচ্ছে আবরণ শক্তি। এবার এর জন্য একটি শ্লোক বলা হচ্ছে। শ্লোকটি কে লিখেছিলেন? আদি শঙ্করাচার্যের শিষ্য হস্তামলকাচার্য। 10 বছরের বাচ্চা, 10 বছর একটু বোধহয় কম বেশি যাই হবে। তো আচার্য শঙ্কর একটি গ্রামে যান। সেখানে মা বাবারা বলেন, আমাদের বাচ্চা তো কিছুই বলে না, জন্মের থেকে কিছুই কথা বলে, নিজের মতো করে বুঁদ হয়ে বসে থাকে। তখন আচার্য শঙ্কর সেই বাচ্চার কাছে গেলেন, জিজ্ঞেস করলেন, তুমি কে, কোত্থেকে এসেছো? তখন এই বাচ্চা অদ্ভুতভাবে বৈদান্তিক 10টি শ্লোক বললেন। তখন আচার্য শঙ্কর বললেন, এ তো বিলক্ষণ বাচ্চা, এরকম গভীর আধ্যাত্মের কথা বলছে। ওই 10টি শ্লোক পরে হয়ে তো আমার ধারণা 10টি একটু বেশিও হতে পারে, এটা একটু মিলিয়ে নিতে হবে। ওই ওই যে শ্লোকের সংগ্রহ, তাকে বলা হলো হস্তামলকা স্তোত্রম। এবং আচার্য শঙ্কর এতটাই প্রসন্ন হয়েছিলেন বলা হয় যে তারপরে তিনি নিজের শিষ্যের লেখা এই স্তোত্রের উপরে একটি ভাষ্য লিখেছিলেন, যাকে বলা হয় হস্তামলকীয়ম। যাই হোক, তো এই হস্তামলকা, এই যে শ্লোকটি বললেন হস্তামলকাচার্য, ইনি ওয়ান অফ দ্য আচার্যাস অফ দ্য 4 পীঠাস, ট্রেডিশনালি যেটা বলা হয় হস্তামলকাচার্য। ইনি একটি পীঠের, 4টি পীঠের মধ্যে একটি পীঠের ইনি আচার্য হয়েছিলেন। আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না যে এনাকে কোন পীঠের, হ্যাঁ এনাকে বলা হয়, একটা মান্যতা আছে যে এনাকে দ্বারকার যে শঙ্কর পীঠ তার আচার্য করা হয়েছিল। যাই হোক, আহ মূল কথায় আসি। তো এখানে যেটা বলা হচ্ছে যে মেঘাবৃত যে বৃষ্টি, সূর্য, তাই তো? তো এই, হ্যাঁ শুনছো? বলছি মেঘাবৃত সূর্য তো, তাই তো? না না না, সরি সরি, হ্যাঁ সরি, না না, এটা আমি ভুল বললাম। মেঘাবৃত সূর্য, হ্যাঁ। তো এই যে ঘনাচ্ছন্ন, হ্যাঁ হ্যাঁ, এই যে মেঘাচ্ছন্ন, বা বলা উচিত এই যে এই যে ছোট ঘন মেঘ, ঠিক আছে? না না, এটা কিন্তু মেঘাচ্ছন্ন বৃষ্টি, মেঘাচ্ছন্ন বৃষ্টি, বা না না, মেঘাচ্ছন্ন দৃষ্টি, এটা তো এক সেকেন্ড দেখে নিচ্ছি। এটা দৃষ্টি, মেঘাচ্ছন্ন ঘনাচ্ছন্ন দৃষ্টি, ঠিক আছে, হ্যাঁ তুমি এটা ঠিকই বলেছো। এটা এখানে এটাকে আমরা দেখবো মেঘাচ্ছন্ন সূর্য। তো যেমন একজন মূর্খ বা অল্পজ্ঞ ব্যক্তি মনে করে যে এই মেঘ সূর্যকে আহ আচ্ছন্ন করে ফেলেছে, ঢেকে ফেলেছে, বা তার প্রভাকে নিষ্প্রভম, তাকে নিষ্প্রভ করে দিয়েছে, তার প্রভাকে কমিয়ে ফেলেছে। ঠিক সেইভাবেই মূর্খ ব্যক্তির কাছে তথা বদ্ধবৎ, বদ্ধের মতো ভাতি, তথা
বদ্ধবৎ ভাতি, বদ্ধের মতো, ওয়াত বলছে, ওয়াত ইজ মতো, বদ্ধের মতো মূঢ় ব্যক্তির কাছে যিনি দৃষ্ট হন বা ভাত হন, সেই অপরিচ্ছিন্ন, নিত্য, সদা উপলব্ধ, কারণ আত্মার থেকে তো আমাদের কোনোদিন বিচ্ছেদ হয় না, কারণ আমরাই তো আত্মা, তো নিত্য উপলব্ধি স্বরূপ সেই আত্মা হচ্ছি আমি। এই কথাটি তিনি এখানে বলছেন। তো এই জায়গাটার এবার ব্যাখ্যা করতে হবে যে এর আর কি আহ, অর্থ কি। এবং মজার বিষয়, এরপর থেকে কিন্তু আমরা আস্তে আস্তে যে জায়গায় ঢুকবো, তোমাকে বেসিক্যালি আগে কনভিন্স করে নেওয়া হলো যে হ্যাঁ, একটি এরকম শুদ্ধ চৈতন্য আছে এবং অবিদ্যা আছে, অবিদ্যা আছে, শুদ্ধ চৈতন্য আছে, এবং ইট ইজ ভেরি পসিবল যে শুদ্ধ চৈতন্য, এতগুলো ডিসকাশনের মধ্যে যেটা ক্রাক্স পাওয়া যাচ্ছে যে এই শুদ্ধ চৈতন্য কে অজ্ঞান আবৃত করতে পারে। আর আমার মনে হতেই পারে যে এই শুদ্ধ চৈতন্য বলে কিছু নেই, একটি বদ্ধ চৈতন্যই আছে। তো এই জায়গাটা কনভিন্স করার জন্য দৃষ্টান্ত ইত্যাদি এখানে দেওয়া হচ্ছে। এটা কেন করা হচ্ছে? যাতে এর পরে যে প্রসঙ্গটি আমরা আসব, সেখানে সৃষ্টির কথা বলা হবে। আচ্ছা, ব্রহ্মের যদি উপাধি না হয়, তাহলে তার মধ্যে তো স্রষ্টা রূপ উপাধিও হতে পারে না। আর যদি স্রষ্টা রূপ উপাধি না হয়, তাহলে আমরা এই যে শ্রুতি বাক্য ইত্যাদি বলছি যে তিনি জগতের সৃষ্টিকর্তা ইত্যাদি, হাউ ডু উই মেক সেন্স অফ সাচ বাক্যাস, তার জন্য এই কথাটা বলা হচ্ছে। ঠিক আছে, মানে উই উইল গো ইনটু দ্যাট, যে আহ, এবং তখন আমরা আরেকটি সিদ্ধান্তে উপনীত হব যে যদি তাকে স্রষ্টা বলতেই হয়, তাহলে কেমন স্রষ্টা তিনি? তিনি হচ্ছেন অভিন্ন নিমিত্ত উপাদান কারণ রূপ স্রষ্টা। মানে কুম্ভকার মাটি দিয়ে একটি ঘট বানালেন, তো তিনি কিন্তু মাটি হয়ে গেলেন না, হি ইজ নট দ্য র ম্যাটেরিয়াল অফ দ্য ঘট। কিন্তু বেদান্ত বলছেন, এবং এই জায়গায় অন্তত বিশিষ্টাদ্বৈত এবং অদ্বৈত অদ্ভুতভাবে তারা মানে মানে অবশ্যই বিশেষাদ্বৈত ব্যাপারটাকে একটু অন্যরকম ভাবে অ্যাপ্রোচ করে, বাট আইডিয়া ইজ যে জগতের যে আহ, জগৎ তৈরি করার যে র ম্যাটেরিয়াল এবং জগৎ তৈরি যিনি করছেন, দুইজনে একই, তাকে আমরা বলছি অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। अभिन्न निमित्त उपादान कारण, निमित्त इज मटेरियल कॉज, उपादान इज এসেনশিয়াল কজ। ঠিক আছে, মানে যিনি বানাবেন আর কি, মাল মশলা দিয়ে মাটি দিয়ে ঘট বানাবেন, তো দুজনেই একই। এই জায়গায় আমরা আসবো আস্তে আস্তে। ওর জন্য একটি ভূমিকাও তৈরি হয়েছে। তাহলে তুমি একটা জিনিসও দেখছো গ্রন্থের মধ্যে, যে ইটস নট সাম র্যান্ডম বেদান্তিক কনসেপ্টস পুট টুগেদার, তাই তো? এখানে যেটা আমরা খুব ক্লিয়ারলি দেখছি যে একটার সঙ্গে কিন্তু আরেকটি লিঙ্কড। মানে এটা শাস্ত্রীয় গ্রন্থে আমাদের সব সময় হয়, কাগজ ভরে দেওয়ার জন্য লেখা হয়নি। এনিথিং দ্যাট ইউ হ্যাভ স্টাডিড বিফোর ইজ লিঙ্ক টু হোয়াট ইউ উইল স্টাডি নেক্সট। তুমি এই পার্টটা দেখলে এর পরে এর সঙ্গে লিঙ্ক করেই আমরা কথাগুলো বলবো। যাই হোক, এখানেই আমি আপাতত রেকর্ডিংটা শেষ করি। অখণ্ডম সচ্চিদানন্দম অবাং মনসগোচরম আত্মানম অখিলাধারম আশ্রয়ে ভীষ্ট সিদ্ধয়ে।